সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী তিমি। আচ্ছা, এদের বিশাল চেহারা আর ওই অসম্ভব শক্তি দেখলে অনেক সময় মনে হয় এরা বুঝি অজেয়। এদের কি মৃত্যু হয়? কিন্তু বাস্তবটা কিন্তু অন্যরকম। প্রশ্ন জাগেই যে এই মহাকায় প্রাণীদের শেষটা কিভাবে হয়। আজকের এই আলোচনায় আমরা তিমিদের মৃত্যুর নানান কারণ সেগুলো একটু খুঁজে দেখব, আমাদের হাতে থাকা কিছু গবেষণা, কিছু তথ্যের ওপর ভিত্তি করে আর কি। ঠিক বলেছেন। আর তিমিদের এই জীবন আর মৃত্যুর ব্যাপারটা বোঝা, এটা শুধু ওদের জানার জন্য নয়, কিন্তু পুরো সামুদ্রিক পরিবেশ বাস্তুতন্ত্র, সেটা বোঝার জন্য খুব জরুরি। এরা তো সাগরের স্বাস্থ্যের একটা বেশ গুরুত্বপূর্ণ সূচকও বটে। তাহলে চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখি। তিমিদের মৃত্যুর কারণগুলোকে মোটা দাগে দুটো ভাগে ফেলা যায়, প্রাকৃতিক আর মানুষের তৈরি। হ্যাঁ, প্রথমে প্রাকৃতিক কারণগুলো নিয়ে কথা বলি, কি বলেন? সূত্রগুলো বলছে বার্ধক্য একটা বড় কারণ। হ্যাঁ, বয়সের ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, বেশিরভাগ তিমি প্রজাতির গড় আয়ু ৩০ থেকে ৯০ বছর এরকমই হয়। ৩০ থেকে ৯০, বেশ লম্বা সময়। হ্যাঁ, তবে কিছু ব্যতিক্রমও আছে কিন্তু। যেমন ধরুন বোহেড তিমি, এদের কেউ কেউ নাকি প্রায় ২০০ বছরও বাঁচতে পারে। ২০০ বছর? বলেন কি! অবিশ্বাস্য বললেও কম বলা হয়। তো এই বার্ধক্য, এটা কিভাবে ওদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? সূত্র বলছে শক্তি কমে যায়, খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। ঠিক ধরেছেন। ব্যাপারটা হলো বয়স বাড়ার সাথে সাথে ওদের শারীরিক ক্ষমতা স্ট্যামিনা সেটা কমতে থাকে। সাঁতার কাটার গতি কমে যায়, শিকার ধরার যে দক্ষতা সেটাও কমে। ও আচ্ছা। গভীর জলে ডুব দিয়ে যে খাবার খুঁজবে, সেই ক্ষমতাও আস্তে আস্তে হ্রাস পায়। ফলে যথেষ্ট পুষ্টি পায় না তারা, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, বুঝলেন? আর একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আর কি। স্বাভাবিক নিয়ম। আচ্ছা, প্রাকৃতিক কারণের মধ্যে তো শিকারীর কথাও আসে। যদিও শোনা যায় প্রাপ্তবয়স্ক সুস্থ তিমির শত্রু নাকি তেমন নেই। হ্যাঁ, কথাটা অংশ তো ঠিক। পূর্ণবয়স্ক সুস্থ তিমির যে বিশাল আকার আর শক্তি, তার জন্য খুব কম প্রাণী এদের শিকার করার সাহস দেখায়। তবে শিকারী যে একেবারে নেই তা নয়। যেমন কিলার হোয়েল অর্কা, এরা তো অসম্ভব বুদ্ধিমান আর দল বেঁধে শিকার করে। তারা কিন্তু অনেক সময় বাচ্চা তিমি বা ধরুন অসুস্থ কিংবা খুব বয়স্ক তিমিদের টার্গেট করে। ও, কিছু বড় প্রজাতির হাঙরও এই তালিকায় পড়ে। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের একটা স্বাভাবিক অংশ। প্রকৃতির নিয়মেই এটা ঘটে। স্বাভাবিক অংশ। কিন্তু অসুস্থতা, রোগভোগ, সেটাও কি তিমিদের মৃত্যুর কারণ? সূত্র বলছে পরজীবী বা কৃমি এদের নাকি বেশ ভোগায়। ঠিক। বিষয়টা কিন্তু ভাবার মতো। দেখুন, এই বিশাল প্রাণীরাও কিন্তু একদম ক্ষুদ্র পরজীবী বা জীবাণুর আক্রমণে বেশ অসহায় হয়ে পড়তে পারে। তাই নাকি? হ্যাঁ, কিছু পরজীবী আছে, যেমন ধরুন তিমির উকুন বা বার্নাকেল। এরা হয়তো সরাসরি মৃত্যুর কারণ হয় না, কিন্তু এদের অত্যাচারে তিমিরা খুব দুর্বল হয়ে পড়ে। আবার ধরুন ভেতরের কৃমি। ভেতরের? হ্যাঁ, যারা ওদের পরিপাকতন্ত্রে বা রক্তনালীতে বাসা বাঁধে, এরা তো পুষ্টি শোষণ করে নেয়, রক্তাল্পতা তৈরি করে। ফলে তিমিটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর শেষ পর্যন্ত হয়তো মারাও যায়। তার সরাসরি না মারলেও? হ্যাঁ, এছাড়াও বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণও কিন্তু হতে পারে। অনেক সময় এগুলো মহামারীর আকার নেয় আর তিমিদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার অসুস্থতা বা পরজীবী হয়তো সরাসরি মারছে না সবসময়, কিন্তু তিমিকে এমন দুর্বল করে দিচ্ছে যে সে হয়তো আর খাবার সংগ্রহ করতে পারছে না, বা ধরুন অন্য কোনো বিপদের শিকার হচ্ছে সহজেই। একদম তাই। দুর্বল হয়ে পড়লে ওদের পক্ষে শিকার ধরা বা ধরুন খাবারের খোঁজে লম্বা পথ পাড়ি দেওয়া, এগুলো খুব কঠিন হয়ে পড়ে। এছাড়া দেখুন, পরিবেশগত কারণে খাবারের অভাব, সেটাও কিন্তু একটা বড় প্রাকৃতিক কারণ। খাবারের অভাব? হ্যাঁ, যেমন ধরুন তিমিদের প্রধান খাদ্য কি? ক্রিল, ছোট মাছ, প্ল্যাঙ্কটন, এইসব। এখন যদি জলবায়ু পরিবর্তনের জন্য বা ধরুন সমুদ্র দূষণের ফলে এই ক্রিল বা প্ল্যাঙ্কটনের পরিমাণ কমে যায়, ও আচ্ছা, অথবা মাছের ঝাঁক অন্য কোথাও চলে যায়, তাহলে তো তিমিরা যথেষ্ট খাবার পায় না আর দীর্ঘ সময় ধরে না খেতে পেয়ে অপুষ্টিতে ভুগে বা অনাহারেও এদের মৃত্যু ঘটতে পারে। তাহলে প্রাকৃতিক কারণ হিসেবে আমরা দেখলাম বার্ধক্য, কিছু ক্ষেত্রে শিকারীর আক্রমণ, অসুস্থতা,
পরজীবী সংক্রমণ আর খাদ্যাভাব। কিন্তু কিন্তু সূত্রগুলো যা বলছে তাতে সবচেয়ে চিন্তার কারণগুলো আসলে মানুষের তৈরি। আর এটাই বোধহয় বর্তমান সময়ের সবচেয়ে কঠিন সত্যিটা। দেখুন, প্রাকৃতিক কারণগুলো তো প্রকৃতির নিজের নিয়ম, কিন্তু গত কয়েক দশকে মানুষের কাজকর্ম তিমিদের অস্তিত্বের সংকটকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে, তাই না? কি সেই কারণ? প্রথমেই আসছে এই যে সমুদ্রগামী বড় জাহাজ, সেগুলোর সাথে সংঘর্ষের ঘটনা। প্রায়ই তো খবরে দেখি যে বিশাল এক তিমির মৃতদেহ উপকূলে ভেসে এসেছে আর তার গায়ে জাহাজের আঘাতের চিহ্ন। এটা একটা সাংঘাতিক সমস্যা। বিশেষ করে তিমির যে পরিযায়ী পথ, মাইগ্রেটরি রুট, বা যেখানে ওরা খাবার খোঁজে, সেই এলাকাগুলো যখন ব্যস্ত শিপিং লেনের সাথে মিলে যায়, তখন বিপদটা বাড়ে। তিমিরা তো শ্বাস নেওয়ার জন্য বা একটু বিশ্রামের জন্য জলের উপরে ভেসে ওঠে। তখন হয়তো দ্রুতগামী জাহাজের নজরেই আসে না, বা এলেও জাহাজের পক্ষে অত তাড়াতাড়ি দিক বদলানো সম্ভব হয় না। ফলাফল হয় মারাত্মক সংঘর্ষ। তিমি গুরুতর আহত হয় বা মারা যায়। আরেকটা কারণ, এটা শুনলে খুব কষ্ট লাগে, মাছ ধরার জালে বা সমুদ্রে ফেলা অন্যান্য আবর্জনায় জড়িয়ে পড়া। হ্যাঁ, ওই এন্ট্যাঙ্গলমেন্ট তো ভয়াবহ। পরিত্যক্ত মাছ ধরার জাল, যেগুলোকে ভুতুরে জাল বা গোস্ট নেট বলে। ভুতুরে জাল? হ্যাঁ, যেগুলো সমুদ্রে হারিয়ে গেছে বা ফেলে দেওয়া হয়েছে। এছাড়াও নাইলনের দড়ি, প্লাস্টিকের প্যাকেট, এই সব কিছুই তিমিদের জন্য মরণ ফাঁদ হতে পারে। খাবারের খোঁজে ঘোরার সময় বা এমনি চলার সময়ই এরা এসবে জড়িয়ে যায়। আর একবার জড়ালে ওদের পক্ষে ওপরে উঠে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে, ফলে ডুবে মারা যায়, অথবা জাল বা দড়ির বাঁধনে শরীর কেটে গিয়ে সাংঘাতিক ক্ষত তৈরি হয়, তাতে ইনফেকশন হয়। অনেক সময় এমনভাবে জড়িয়ে যায় যে নড়াচড়া বা খাবারই খেতে পারে না, ফলে ধীরে ধীরে না খেতে পেয়ে মারা যায়। উফ। আচ্ছা, দূষণও তো একটা বড় কারণ হিসেবে বলা হয়েছে। রাসায়নিক বর্জ্য, তেল, প্লাস্টিক, এসব। দেখুন, যদি আমরা একটু বড় ছবিটা দেখি, সমুদ্র তো এখন মানুষের ফেলে দেওয়া বর্জ্যের এক বিশাল আধার হয়ে গেছে। কলকারখানার রাসায়নিক বর্জ্য, চাষের মাঠ থেকে আসা কীটনাশক, সমুদ্রে তেল ছড়িয়ে পড়া অয়েল স্পেল, আর অবশ্যই প্লাস্টিক দূষণ। এই সব কিছুই তিমিদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। রাসায়নিক দূষকগুলো ওদের শরীরে জমা হয়, যেটাকে বলে বায়ো অ্যাকিউমুলেশন। এতে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, প্রজনন ক্ষমতা নষ্ট হয়, এমনকি ক্যান্সারের কারণও হতে পারে। আর প্লাস্টিক খাওয়ার ব্যাপারটা, তিমিরা কি ভুল করে প্লাস্টিক খেয়ে ফেলে? এত বড় প্রাণী? হ্যাঁ, খায়। বিশেষ করে যারা ফিল্টার ফিডার বেলিন তিমি, বা যারা স্কুইড বা মাছ খায়, তারা অনেক সময় জলের মধ্যে ভাসমান ছোট ছোট প্লাস্টিকের টুকরো বা মাইক্রোপ্লাস্টিককে খাবার ভেবে গিলে ফেলে। তারপর তারা আর খাবার খেতে পারে না, পেট ভর্তি মনে হয়, কিন্তু আসলে তারা অপুষ্টিতে ভুগতে থাকে এবং শেষ পর্যন্ত মারা যায়। ভাবা যায় না। আচ্ছা, আরেকটা অদ্ভুত কিন্তু সাংঘাতিক কারণের কথা জানা যাচ্ছে সূত্র থেকে, কিছু বিশেষ ধরনের শব্দদূষণ। যেমন ধরুন, সাবমেরিন বা নৌবাহিনীর ব্যবহৃত সোনার সিগন্যাল। এই শব্দ নাকি তিমিদের বিভ্রান্ত করে তীরে এনে ফেলে। সত্যি? বিষয়টা বেশ জটিল, কিন্তু সত্যি। দেখুন, তিমিরা, বিশেষ করে দাঁতযুক্ত তিমিরা, নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে, শিকার খুঁজতে আর পথ চলতে শব্দের ওপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। এটাকে বলে ইকোলোকেশন। হ্যাঁ, শুনেছি। কিন্তু অতি তীব্র আর নির্দিষ্ট কম্পাঙ্কের সোনার সিগন্যাল এই সূক্ষ্ম ব্যবস্থাকে একদম ঘেঁটে দেয়। এই অস্বাভাবিক তীব্র শব্দ ওদের মধ্যে সাংঘাতিক আতঙ্ক তৈরি করতে পারে, যার ফলে ওরা খুব দ্রুত জলের গভীরে ডুব দেয় বা তাড়াহুড়ো করে উপরে উঠে আসে। এতে ডিকম্প্রেশন সিকনেস হতে পারে, অনেকটা ডুবুরিদের বেন্ডস রোগের মতো। ও আচ্ছা, আর তীরে আটকে পড়া বা স্ট্র্যান্ডিং, সেটার কারণও কি এটাই? হ্যাঁ, সেটাও একটা বড় কারণ। এই তীব্র শব্দে বিভ্রান্ত হয়ে বা ধরুন শ্রবণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওরা দিক হারিয়ে ফেলে আর অগভীর জলে বা সৈকতের দিকে চলে আসে। একবার তীরে আটকে গেলে স্ট্র্যান্ডেড হলে তখন তো আর ফেরার উপায় থাকে না। প্রায় থাকে না। ওদের বিশাল শরীর তো জলের প্লবতা বা বায়ন্সি পায় না, ফলে নিজের শরীরের ওজনেই ওদের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে থাকে। ফুসফুস চাপে সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হয়, আর খুব দ্রুত ডিহাইড্রেশন আর হাইপারথার্মিয়া অতিরিক্ত গরমে ওদের মৃত্যু হয়।
তার মানে এই জাহাজের ধাক্কা, জালে বা প্লাস্টিকে জড়িয়ে পড়া, রাসায়নিক আর প্লাস্টিক দূষণ আর এই শব্দ দূষণ, এই মানবসৃষ্ট কারণগুলোই এখন তিমিদের মৃত্যুর সংখ্যাটা মানে আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিচ্ছে। নিঃসন্দেহে। এবং এই কারণগুলো কিন্তু আলাদা আলাদা নয়, বুঝলেন, বরং একে অপরের সাথে জড়িত। যেমন ধরুন, রাসায়নিক দূষণের শিকার হয়ে একটা তিমি দুর্বল হয়ে পড়ল। তখন সে হয়তো জাহাজের পথ থেকে আর দ্রুত সরতে পারল না বা সহজেই জালে জড়িয়ে পড়ল। ঠিক। আর এখান থেকে একটা জরুরি প্রশ্ন উঠে আসে, এই যে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর আমাদের কার্যকলাপের এই সম্মিলিত এবং ক্রমে বাড়তে থাকা প্রভাব, এটা নিয়ে আমরা আসলে কতটা সচেতন? দেখুন, প্রাকৃতিক কারণগুলো তো প্রকৃতির অংশ, কিন্তু মানুষের তৈরি এই কারণগুলো তো নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা কি আসলে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি? তাহলে এই সব মিলিয়ে আমরা কি বুঝলাম? মানে তিমিরা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুই ধরনের কারণেই মারা যাচ্ছে। একদিকে বার্ধক্য, শিকারী অসুস্থতার মতো প্রাকৃতিক চক্র, অন্যদিকে মানুষের তৈরি বিপদ, জাহাজের সংঘর্ষ, জাল, দূষণ, তীব্র শব্দ। কিন্তু তিমিদের গল্পটা কি তাদের মৃত্যুর সাথেই শেষ হয়ে যায়? না, একদমই না। মৃত্যুর পরেও তারা সামুদ্রিক জগতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূত্রগুলো একটা বিশেষ ঘটনার কথা বলছে, ওয়েল ফল। এটা কি জিনিস? হ্যাঁ, ওয়েল ফল। এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং আর পরিবেশের দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। যখন একটা তিমি মারা যায়, তার বিশাল মৃতদেহটা অভিকর্ষের টানে ধীরে ধীরে সমুদ্রের গভীর তলদেশে নেমে যেতে থাকে। মানে অনেক সময় হাজার হাজার মিটার গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, অ্যাবিসেল জোনে। অত গভীরে? সেখানে গিয়ে কি হয়? ওটা তো প্রায় মরুভূমির মতো। ঠিক তাই। গভীর সমুদ্রের তলদেশ মূলত একটা খাবার কম এলাকা, অনেকটা মরুভূমির মতো। সেখানে যখন একটা মৃত তিমির এই বিশাল দেহটা গিয়ে পড়ে, তখন সেটা যেন হঠাৎ করে পাওয়া এক বিশাল ভোজ। মানে গভীর সমুদ্রের জীবের জন্য এটা হঠাৎ করে পাওয়া পুষ্টির এক বিরাট উৎস হয়ে দাঁড়ায়। আর এই মৃতদেহটাকে কেন্দ্র করে একটা বিশেষ আর দীর্ঘস্থায়ী ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। একটা মৃত তিমিকে ঘিরে একটা পুরো ইকোসিস্টেম কিভাবে সম্ভব? প্রক্রিয়াটা বেশ কয়েকটা ধাপে ঘটে। প্রথমে আসে বড় আকারে স্ক্যাভেঞ্জাররা, যেমন ধরুন হ্যাগফিশ, স্লিপার শার্ক। এরা এসে মৃতদেহের নরম মাংসগুলো খুব দ্রুত খেয়ে ফেলে। এই পর্বটা কয়েক মাস থেকে বছর খানিকও চলতে পারে। আচ্ছা, তারপর? দ্বিতীয় ধাপে আসে আরও ছোট ছোট খাদক প্রাণী, যেমন বিভিন্ন ধরনের ক্রাস্টেশিয়ান, কাঁকড়া, চিংড়ি বা ধরুন শামুক, পলিসিট ওয়ার্ম। এরা মৃতদেহের আশেপাশে ছড়িয়ে থাকা মাংসের টুকরো বা কঙ্কালের গায়ে লেগে থাকা অংশ আর সেখানে জন্মানো ব্যাকটেরিয়া স্তর এই সব খায়। এই পর্বটাও বেশ কিছুদিন ধরে চলে। আর তৃতীয় ধাপ? আপনি বললেন এটা দীর্ঘস্থায়ী? হ্যাঁ, তৃতীয় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপটা বেশ অন্যরকম। কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে, অ্যানেরোবিক ব্যাকটেরিয়া, মানে যারা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। তারা তিমির কঙ্কালের ভেতরে থাকা লিপিড বা চর্বি জাতীয় পদার্থকে ভাঙতে শুরু করে। এই প্রক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। হাইড্রোজেন সালফাইড? সেটা তো বিষাক্ত গ্যাস। হ্যাঁ, বিষাক্ত। কিন্তু কিছু বিশেষ ধরনের জীব আছে যাদের বলে কেমোসিনথেটিক জীব। তারা এই হাইড্রোজেন সালফাইডকেই শক্তি হিসেবে ব্যবহার করে বেঁচে থাকে। অনেকটা গাছ যেমন সূর্যের আলো ব্যবহার করে, এরা তেমনি রাসায়নিক শক্তি ব্যবহার করে। বাহ! আর এদেরকে ঘিরে আবার অন্য প্রাণীদের বসতি গড়ে ওঠে, যেমন বিশেষ ধরনের ঝিনুক, মাসল, টিউবওয়ার্ম, কিছু সি অ্যানিমন। এই সালফাইড নির্ভর ইকোসিস্টেমটা কয়েক দশক, এমনকি ১০০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ১০০ বছর? অবিশ্বাস্য। তার মানে একটা মৃত তিমি গভীর সমুদ্রের অন্ধকারেও প্রাণের এক দীর্ঘমেয়াদী উৎসব তৈরি করে দিয়ে যায়। ঠিক তাই। একটা বড় তিমির ওয়েল ফল গভীর সমুদ্রে খাদ্য আর পুষ্টি যোগান দেয়, নতুন বাসস্থান তৈরি করে আর জীববৈচিত্র্য বাড়াতেও সাহায্য করে। এটা প্রকৃতির এক অসাধারণ পুনর্ব্যবহার প্রক্রিয়া। তিমিরা জীবিত অবস্থায় যেমন সাগরের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ, মৃত্যুর পরেও তাদের অবদান কিন্তু কম নয়। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা তিমিদের জীবনাবসানের একটা বেশ বহুমুখী ছবি পেলাম। একদিকে যেমন রয়েছে বার্ধক্য, অসুস্থতা, শিকারীর মতো প্রাকৃতিক কারণ, তেমনি অন্যদিকে মানুষের তৈরি নানা মরণ ফাঁদ,
জাহাজের সংঘর্ষ, জালের বাঁধন, দূষণ, শব্দ। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে, মানে মৃত্যুর পরেও, এক বিশাল তিমি হোয়েল ফলের মাধ্যমে গভীর সমুদ্রের বুকে প্রাণের স্পন্দন জাগিয়ে রাখে। আর এখানেই বোধহয় আমাদের জন্য একটা গভীর চিন্তার জায়গা রয়ে গেছে। আমরা তো দেখলাম মানবসৃষ্ট নানা কারণে তিমিদের সংখ্যা বিশ্বজুড়ে কমছে, তাই না? অনেক প্রজাতি আজ বিপন্ন। যদি এই ধারা চলতেই থাকে আর তিমির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়, তাহলে গভীর সমুদ্রের ওই ওয়েল ফল নির্ভর যে অনন্য বাস্তুতন্ত্রগুলো, সেগুলোর কি হবে? ভাবনার বিষয়। গভীর সমুদ্রে পুষ্টি পৌঁছানোর এই যে প্রাকৃতিক পথটা, সেটা যদি ক্ষীণ হয়ে আসে, তার দীর্ঘমেয়াদী প্রভাব, মানে সমগ্র সামুদ্রিক খাদ্য শৃঙ্খলে কি হতে পারে? প্রকৃতির এই স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের এই যে লাগাতার হস্তক্ষেপ, এর আসল পরিণতি নিয়ে আমাদের বোধহয় এখন সত্যিই ভাবার সময় এসেছে।